আর কতদিন অসহায় অবস্থায় জীবন কাটাবে সেই রফিক? দরিদ্র নারায়ণপুরের সেই রফিকের জীবন আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা সত্য, একটা অসহায় রফিকের জীবনের কাহিনী শুনতে পাবেন আপনারা। তাই আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এরকম বাস্তব গল্প শোনার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো আর গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দরিদ্র নারায়ণপুরের সেই রফিকের অসহায় জীবন। দরিদ্র নারায়ণপুরের একজন সাধারণ ঘরের রফিক ছিলেন আব্দুল লতিফের ছেলে। আব্দুল লতিফ ছিল সেই দরিদ্র নারায়ণপুরের এক সময়ের বিশাল সম্পত্তির মালিক। ভূ সম্পত্তির মালিক থাকলে নাকি আমাদের বাংলাদেশে ভূঁইয়া বলা হয়। সেই আব্দুল লতিফের পরিবারের সেই করুণ কাহিনী নিয়ে আজকে আমাদের গল্প। আব্দুল লতিফ যখন মারা গেলেন, মারা যাওয়ার পর তার এই বড় ছেলে, একমাত্র 6 কন্যা আর 1 ছেলের পরিবহন। আব্দুল লতিফ বেঁচে থাকতে তার 2 মেয়ের বিয়ে দিয়ে যান, আর 4 মেয়ের বিয়ে বাকি থাকে। সেই বড় ছেলে রফিক সে সংসারের হাল ধরেন। আব্দুল লতিফ মারা যাওয়ার আগে খুব অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন। এক সময় গ্রামের সেই ভূ সম্পত্তির মালিক মানুষকে, যে আব্দুল লতিফ অসহায় মানুষকে ধান, চাল, জায়গা, জমিন চাষাবাদ করতে দিয়েছিলেন, সেই লতিফ যখন অসুস্থ হয়ে যায়, তার পিছনে অনেক টাকা তখনকার আমলে খরচ হয়। সেই খরচ করতে যাইয়া অনেক জমি জমা বিক্রি করা লাগছিল। তখন আব্দুল লতিফ যখন মারা যান, তখন সংসারের মেজ ছেলে রফিকের উপরে দায়িত্ব আসে। রফিক তখন লেখাপড়া করছিল। রফিক মাত্র 8ম শ্রেণীতে। তখন আব্দুল লতিফ যখন মারা যান, রফিক তখন 8ম শ্রেণীতে পড়েন। রফিক ছিল মেধাবী ছাত্র। লতিফের ইচ্ছা ছিল তাকে ডাক্তার বানাবে। রফিককে ডাক্তার বানালে এলাকার অসহায় মানুষের চিকিৎসা করবে সেই রফিক। সেই স্বপ্ন নিয়েই রফিকের লেখাপড়া শুরু করেন। যখন লতিফ অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে যায়, তখন আর লতিফের আয়ের উৎস থাকে না। তখন আগেরকার জীবনে গ্রামে ধান চালের উপরেই তাদের সংসার চলতো, বাড়তি কোনো আর কামাই ছিল না। তাই যখন জমি জমা সব গিরবি এবং বিক্রি করা অবস্থা হয়েছিল, তখন এক পর্যায়ে সেই গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই লতিফের চিকিৎসার জন্য এলাকারবাসী তখন আর এগিয়ে আসেন নাই। এক সময় এলাকার যত অসহায় মানুষ ছিলেন, তাদের বিয়ে, শাদী, চিকিৎসা, লেখাপড়ার জন্য লতিফ খরচ চালিয়েছিলেন। কিন্তু লতিফ যখন অসুস্থ হয়, তখন গ্রামের মানুষ আর পাশে দাঁড়ায় নাই। তখন রফিক কী করবে? সংসারে হাল, তার উপরে 4টা বোন বিয়ের বাকি। তখন সে লেখাপড়া করবে নাকি সংসার চালাবে? তখন এক সময়ে গ্রামের সেই সবল পরিবারের, জমিদারের পরিবারের ছেলে রফিক এখন অসহায় অবস্থায় পড়ে গেলেন। এক পর্যায়ে সে বোনগুলা একে একে বিয়ে দেওয়া শুরু করতে লাগলেন। যখন আর রফিকের কোনো জমি জমা ছিল না,
তখন বাড়ির এক সাইডে সামান্য একটা জায়গার ভিতরে রফিক বসবাস করতে শুরু করলেন। তখনও তার চারো বোনের বিয়ে সম্পন্ন হয় নাই। সব বিক্রি করার পর আর মাত্র এক বোনের বিয়ে বাকি আছে। তখন সর্বশান্ত সেই বসত ভিটাটা রফিক বিক্রি করে দিলেন, এক সাইডে সেই 2 শতক জায়গা রেখে। সেই 2 শতক জায়গার ভিতরে রফিকের জীবন শুরু হলো। 4 বোনের বিয়ে দিতে গিয়ে রফিক অসহায় অবস্থায় পড়ে গেলেন। তখন এক পর্যায়ে রফিক আর বিয়ে করার সুযোগ পেলেন না। তখন রফিকের বয়স প্রায় 40 পেরিয়ে গেল। 40 পেরিয়ে 50-এ যখন পড়ল, বোনদের বিয়ে দিয়ে এখন আর রফিকের বিয়ের বয়স নেই। রফিকও সব বিক্রি করে সর্বশান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে রফিক অসুস্থ হয়ে গেলেন। রফিক অসুস্থ হয়ে যাওয়ার পর সেই শেষ জমিটুকু বিক্রি করে সেই রফিক চিকিৎসা চালালেন। তখন আর রফিকের জায়গা জমিন কিছুই ছিল না। তখন গ্রামের একজন পাশে দাঁড়ান রফিকের, একটু জায়গা দেন রফিককে বসবাস করার জন্য। তখন এই দাঁড়ানকৃত জায়গার ভিতরে রফিকের জীবন শুরু করলেন। রফিক তখন অসুস্থ হয়ে রইলেন, আর তার বিয়ে করা হলো না, তার সংসার আর হলো না। তখন রফিক আর কি করবেন, মাথায় কোনো তার কাজ করতেছিল না, নেই কোনো অর্থ, নেই কোনো জায়গা জমিন। এখন সে এক সময়ের গ্রামের ভূ সম্পত্তির প্রচুর মালিকের ছেলে, যার বাবা গ্রামের অসহায় মানুষের পাশে ছিলেন। আজকে সেই রফিক থাকছে এক আশ্রিত এক জায়গার ভিতরে। তখন রফিকের আর বিয়ে শাদী হচ্ছে না, কেউ রফিকের কাছে আর বিয়ে দেয় না, যে অসহায় রফিকের কাছে আর কেউ বিয়ে দিতে চায় না। দর্শক বন্ধুরা, আমাদের সমাজে যদি এরকম দিন দিন বেড়েই যায়, তাহলে যারা আগে মানুষের সেবা করতেন, মানুষকে দান সদ্গা করতেন, তারা যদি বিপদে পড়ে যান, তাদের পাশে যদি আমরা গ্রামবাসী এসে না দাঁড়াই, তাহলে তো আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে দানবীর সেই লোকগুলা যারা দান করতেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন, তাহলে এক সময় তারা হারিয়ে যাবে আমাদের দেশ থেকে। এজন্য বলছি, যখন অসহায় অবস্থায় রফিক গ্রামে বসবাস করতে থাকতে, তখন আর রফিকের পাশে আর কেউই দাঁড়াচ্ছেন না। একবেলা খাইলে রফিক আর একবেলা খেতে পারেন না, অসুস্থ হয়ে সে কাজ আর করতে পারে না। অবশেষে সে ভিক্ষার রাস্তা বেছে নিলেন। দরিদ্র নারায়ণপুরের আর কি কোনো বিত্তমান লোক ছিলেন না? রফিকের পাশে দাঁড়ানোর মতন আর কি কেউ ছিলেন না? রফিকের বাবা সে আব্দুল লতিফ তো এক সময় গ্রামের শিক্ষার জন্য একটা স্কুল দিয়েছিলেন, একটা মাদ্রাসা দিয়েছিলেন, আর অসহায় মানুষের যাদের বিয়ের অসুবিধা হতো তাদের পাশে সেই আব্দুল লতিফ দাঁড়াইতেন। আজকে আব্দুল লতিফ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তারই ছেলে রফিকের দেখার মতন আর কেউ সমাজে কি ছিলেন না? জাতির কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা প্রশ্ন রইল, এরকমভাবে যদি আব্দুল লতিফের পরিবার যদি ধ্বংস হয়ে যায় গ্রাম থেকে, তাহলে কি আমরা আর পাশে দাঁড়ানোর মতন লোক আর পাবো? কেন আজকে রফিকের সেই অবস্থা? রফিক না হয় জায়গা জমিন বিক্রি করে তার বোনদেরকে বিয়ে দিয়েছিলেন। তার বোনদেরকে বিয়ে দেওয়ার জন্য জায়গা বিক্রি করা কি রফিকের অপরাধ ছিল? আজকে জাতি আমরা কি করে ভুলে যাই সেই আব্দুল লতিফের অবদানের কথা গ্রামের ভিতরে? আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারবো না? তাহলে আমরা সোনার বাংলাদেশের সোনার দেশ আমরা কিভাবে বলি? আবার আমরা কাজে বড় নয়, কথায় বড় থাকি,
আমরা পারি না বিশ্বের উন্নত দেশের থেকে কথায় বলে বলে আমরা বড় হয়ে থাকি। কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে। কথায় বড় না হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ একটা মানুষ যদি একটা মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে তো আমাদের ইতিহাস ঐতিহ্য আর থাকবে না। তাহলে তো সমাজ থেকে সেই মানবতা আর থাকবে না। 1971 সালে যেরকম মানবতা বিরোধী কাজ আমাদের দেশে হয়েছিল, যারা আমাদের দেশকে বাইরের কান্ট্রির কাছে বিক্রি করতে চেয়েছিলেন, যাদেরকে আজকে মানবতা অপরাধী বলা হয়, আজকে রফিকের পাশে যেহেতু দরিদ্র নারায়ণপুরে কেউ দাঁড়ালো না, তাহলে কি এটা কি মানবতা অপরাধ হয় না? এটা কি মানবতা অপরাধের খাতায় পড়ে না? তাহলে এভাবে কেন আমরা অসহায়দের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি? তাই আমাদের পাশেই থাকুন পরবর্তী গল্প শোনার জন্য।